ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়ে। আমি আসগর, বয়স তখন সবে যৌবনে পদার্পণ করব। জীবনের এই সময়টাতে মানুষ সব থেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। কখনো মনে অলৌকিক কোনো কিছু নিয়ে ভয় ছিল না। টকবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। আমি ততদিন ভৌতিক কিছু বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে কোনো ঘটনা না ঘটে। কোন ঘটনা বলছি। যুদ্ধের পরবর্তী সময় আমাদের গ্রামেও দেশের অন্যান্য জায়গায় দুর্বিষহ পরিস্থিতি। সময়টা বোধ করি 1973 থেকে 1974 হবে। হানাদার বাহিনী বিদায় নিয়েছে। গ্রামের লোকজন তখন খুবই কম ছিল। আমার বাড়ি একটা বিশাল জায়গা জুড়ে। পুরনো আমলের বংশীয় সূত্রে যথেষ্ট প্রতিপত্তি আছে। পূর্ববর্তী লোকজন ভারতে বসবাস করতেন। আমার দাদা বংশীয় সূত্রে বাংলাদেশের জায়গা জমির অংশীদারি হয়ে এখানে বসবাস শুরু করেন। বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার মতো পথ। আর বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন সবুজ চাদরে মোড়ানো। গাছপালা বেশি থাকার কারণে সন্ধ্যার আগেই মনে হতো যেন রাত নেমেছে। গ্রামে তখনও কেউ বিদ্যুতের কথা কল্পনাও করতে পারত না। রাস্তাঘাট মাটির ছিল। সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। পরিবারে তখন একমাত্র আমার দাদি ছিলেন। বাবা মা অনেক আগেই আমার জন্মের 6 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার পরিবারের ছোট চাচা চাচি তাদের 2 ছেলে নিয়ে ভারতে পাড়ি জমান। ঘটনা শুরু হয় একদিন আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়। বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যখন যাত্রা শেষ হয়, সবাই একসাথে বাজার পর্যন্ত আসার পর যে যার বাড়ির দিকে চলে যায়। তখন আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরব। তখনও আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, এই প্রথম একা গিয়েছিলাম। তখন মধ্যরাত। সে কথা মাথায় না রেখে আমাকে যেতে হবে এটা বেশি করে ভেবেছিলাম। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি বা কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, আমি শ্মশানের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে শ্মশান ঘাট আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে একজন ওঝা থাকতেন। তিনি আগে ওইখানে থাকতেন না, যুদ্ধের বছর থেকে এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া হাড়ের সাথে মিশে গেছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছেন। তার ঘরেও কখনো দরজা লাগাতেন না। দরজা থেকে সরাসরি শ্মশানটা দেখা যেত। উনি সেদিকেই মুখ করে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য কি খেতেন কেউ জানে না। গ্রামে আসার প্রথম দিকে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও পরে তার কথা নিয়ে কেউ তেমন মাথা ঘামাতো না। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হ্যারিকেনের আলোতে দেখতাম যথারীতি ঘরের সামনে বসে আছেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি কখনো তার গলার স্বর শুনিনি। কিন্তু ওই দিন যখন আমি রাস্তা ধরে তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ অনেক ভারী কণ্ঠে কেউ আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠেছিলাম তার কণ্ঠ শুনে। আমি জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি। কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি তারপরও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান পার হলাম। তখন রাস্তাটা ছিল সোজা বাড়ির দিকে, আর 2 পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। তারপর মিনিট 2 হাঁটলাম। হঠাৎ মনে হলো আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেগুলো মনে হচ্ছে খুব চাপা গলায় 3 থেকে 4 জন মানুষ একসাথে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। আমি কখনো জীবনে ভয় অনুভব না করলেও ওই দিন প্রথম আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর কেউ যেন পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়, আয়। ধীরে ধীরে আওয়াজ মিলিয়ে যাচ্ছে। আবার শুনছি, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। এইবার সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারলাম না। ভয় করছে। এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে, অথবা পেছন থেকে কেউ গলা টিপে ধরবে। আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ সামনে মনে হলো মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। তবু সাহস দেখিয়ে আমি হ্যারিকেনটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলাম। দেখি সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে।
লম্বা 6 ফুট হবে, পরনে কোনো কাপড় নেই। আমি দেখার পর আকৃতি বিকৃত হতে শুরু করলো। চোখ স্বাভাবিক মানুষের থেকে বড় হচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে। মুখের জিহ্বা অস্বাভাবিকভাবে বেরিয়ে থুতনির নিচে একদম বুক পর্যন্ত নেমে গেছে এবং সেটা নড়ছে। নাকের জায়গায় একটা গর্ত তৈরি হচ্ছে। শরীরটা কালো রোমে ভরে যাচ্ছে। আমাকে হাতের ইশারায় কাছে যেতে বলছে। আমি অনেক বেশি ভয় পেয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব, কিন্তু ভাবছি আমি কি সকালের সূর্যের আলো দেখতে পারবো? আমি হয়তো আজ মারা যাব, কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক হবে না। সকালে মানুষ হয়তো আমার ছিন্ন ভিন্ন লাশটা দেখবে। ওই পিশাচরূপী অবয়ব আজ আমাকে হত্যা করবে। মরে যাওয়ার আগে আমি দাদা দাদিকে একবার দেখতেও পারলাম না। আমি ভয় আতঙ্কে চুপ করেছিলাম, কিন্তু আমার চোখের পানি পড়ছে। আমি দৌড়ে পালিয়ে যেতে পারছি না। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে। আমি শরীর নাড়াতে পারছি না। অবয়বটা চোখের পলকে ঠিক আমার মুখের কাছে এসে পড়ল। আমি ভয়ে চিৎকার দেব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার লোমশা হাত দিয়ে আমার গলা ধরে উপরে তুলল। আমার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। এবার আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি 2 হাত দিয়ে তার হাত ছাড়াবার চেষ্টা করলাম। পাগুলো এমনভাবে নাড়াচ্ছিলাম ফাঁসিতে ঝুলিয়ে দিলে একজন মানুষ যেভাবে নাড়ায়। আমার মনে হলো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। এখন আমি মারা যাব। কিন্তু হঠাৎ আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি আমার গলায় হাত দিলাম এবং কাশি হচ্ছিল। আর একটু হলে হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি মাটিতে পড়ে বসে খেয়াল করলাম অবয়বটি মুহূর্তেই ছোট একটা সাপে পরিণত হয়ে সামনের দিকে চলে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। খেয়াল করলাম আমার পেছনে কেউ আছে। তাকিয়ে দেখি শ্মশান ঘাটের সেই ওঝা আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে রক্তবর্ণ রাগী দৃষ্টিতে তাকিয়ে, দাঁতের সাথে দাঁত লাগিয়ে ভ্রু কুঁচকে প্রচণ্ড রাগে মোটা কর্কশ কণ্ঠে বলতে লাগলো, শরীরে খুব তেল, মরণের শখ জাগছে না? যা, নদীতে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে। কেন কেন আসলি? তোকে চিনে নিয়েছে। তোর খুব বিপদ এখন। তোকে মেরেই দম নেবে। তোর মুন্ডু ধর থেকে আলাদা করে তোর মগজ খাবে। খাবেই না কেন? যার রক্তে কলঙ্ক তার বাঁচার কথা না। হ্যারিকেনটা ফেলে আয় আমার সাথে। তিনি শ্মশানের কাছে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করলাম এবং জিজ্ঞেস করলাম, রক্তে কলঙ্ক? আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে বুঝিয়ে বলুন। উনি চুপ করে আছেন। আবার জিজ্ঞেস করলাম, বলুন আমাকে। উনি কথা না বলে চুপ করে হেঁটে যাচ্ছেন। আমি আবার বললাম, দয়া করে বলুন আমাকে। কিছু না বলে আমাকে ঘরের কাছে নিয়ে ঢুকিয়ে আমার গায়ে কিছু পানি দিলেন এবং একটা লাল সুতা বেঁধে দিলেন। বললেন, এই জোনার খুব শক্তিশালী। যাদের উপর চালনা করা হয় তাদেরকে মেরে ফেলবে। যারা বাধা হবে তাদেরও বিনাশ করবে। আমি সামান্য সময়ের জন্য নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছি, তবে সম্পূর্ণরূপে যায়নি। আবার আসবে। তবে তুই আজ নিরাপদে সকালে বাড়ি যাবি। তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তাকে বলবি ও ফিরে এসেছে। আমি তার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না। আবার জিজ্ঞেস করার সাহসও পেলাম না। তার ভয়ানক দৃষ্টির দিকে তাকালে কিছু বলতে পারি না। আর একটু আগেই এত কিছু ঘটে গেছে যে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত। তাই চুপ করে বসে রইলাম। বসে থাকতে থাকতে ভোর হয়ে এলো। ঘরের এক কোণে চুপ করে চোখ বন্ধ করে তিনি বসে আছেন। আমি ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা মানুষের মাথার খুলি, সাথে 4টা ভেড়া আর 2টা গরুর মাথার খুলি, কিছু লাল সুতো, একটা বড় তৈলচিত্রের ছবি, যেখানে দেখা যাচ্ছে কিছু কালো কাপড় পরা মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ আকাশ রক্তবর্ণ লাল, আর তাদের চারিদিকে অসংখ্য মাথার খুলি, অনেক ভয়ানক। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না ওই চিত্রের দিকে। উনি চোখ খুলে তাকিয়ে বললেন, যা। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। তারপর বাড়িতে চলে আসলাম। আসার পর দাদা আমাকে দেখে বললেন, তোর এই অবস্থা কেন? শুকনো মুখ, আর দেখি গলায় কিসের দাগ? হাত দিয়ে গলা সরিয়ে দেখে চমকে উঠলেন। বললেন, যা ভেবেছিলাম তাই, আবার ফিরে এসেছ। আর কত নেবে সে? কবে ক্ষান্ত হবে? কাল কি হয়েছে ঠিক ঠিক করে বল আমাকে। আমি বললাম। শুনে আমার হাতটা ধরে টান দিয়ে বললেন, হায়, তাড়াতাড়ি খেয়ে নে, দেরি করার সময় নেই, আমাদের এখনই যেতে হবে। আমি খাওয়া দাওয়া শেষ করলাম। আমাকে নিয়ে দাদা নিজের ঘরে গিয়ে একটা
পুরনো সিন্দুক থেকে 3টা তাবিজ বের করলেন।